আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হাজির হলাম আরও একটি অনুধাবনমূলক কোশ্চেনের নতুন একটি পর্বে। অর্থাৎ এই পর্বে যে কোশ্চেনগুলো শিখব সেই কোশ্চেনগুলো হচ্ছে ভাইয়া দেখো, প্রথমে হচ্ছে আমরা 81 যে কোশ্চেন নাম্বার আছে সেটা দিয়ে শুরু করব। তো এখানে যে কোশ্চেনটা প্রথমে আমরা সমাধান করব ভাইয়া সেটা হলো, দেখো কি বলছে এখানে, অর গেটের তুলনায় এক্স অর গেট এর সুবিধা বেশি ব্যাখ্যা করতে বলছে। দেখো অর গেট হচ্ছে একটা মৌলিক গেট আর এক্স অর গেট হচ্ছে আমাদের একটা যৌগিক গেট। তাহলে এটা হচ্ছে একটা মৌলিক গেট, এটা হচ্ছে একটা যৌগিক গেট। অর গেট হচ্ছে শুধুমাত্র বুলিয়ান যোগের কাজ করে, শুধুমাত্র বুলিয়ান যোগের কাজ করে। অর গেটটা হচ্ছে ভাইয়া শুধুমাত্র বুলিয়ান যোগের কাজ করে। আর এক্স অর গেট হচ্ছে বাইনারি যোগের কাজও করে, অর্থাৎ এক্স অর গেটটা হচ্ছে বাইনারি যোগের কাজ করে, বাইনারি যোগের কাজ করে। তাহলে অর গেট হচ্ছে বুলিয়ান যোগের কাজ করে এবং এক্স অর গেট হচ্ছে বাইনারি যোগের কাজ করে। তাহলে দেখো অর গেট হচ্ছে একটা মৌলিক গেট যার মাধ্যমে একাধিক ইনপুটের যৌক্তিক যোগ করা হয়, অর্থাৎ বুলিয়ান যোগ করা হয়। অন্যদিকে এক্স অর গেট হচ্ছে একটি বিশেষ গেট যার মাধ্যমে শুধুমাত্র বাইনারি যোগের কাজ করা হয়। এক্স অর গেটের সুবিধা অর গেটের তুলনায় বেশি, সেটা আমরা একটু দেখি। দেখো এক নম্বর যে সুবিধাটা, এক্স অর গেট ইনপুট দুটি সমান নাকি ভিন্ন তা নির্ণয় করতে পারে না, কিন্তু অর গেট পারে। অর্থাৎ এক্স অর গেটের তুলনায় এক্স অর গেটের সুবিধা বেশি, অর্থাৎ এক্স অর গেট ইনপুট দুটি সমান নাকি ভিন্ন তা নির্ণয় করতে পারে, কিন্তু সেটা অর গেট করতে পারে না। তারপরের যে পয়েন্টটা ভাইয়া সেটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো পরের পয়েন্টটা কি বলছে, 2 নম্বর হচ্ছে ডাটা আদান প্রদানের সময় ত্রুটি নির্ণয় করতে ব্যবহৃত হয় হচ্ছে আমাদের এক্স অর গেট। 3 নম্বর হচ্ছে ডিজিটাল ডাটা এনক্রিপশন এবং এনকোডিং কাজে ব্যবহৃত হয়, যা অর গেট দিয়ে সম্ভব নয়। অর্থাৎ তাই বলা যায় যে এক্স অর গেটের যে হচ্ছে আমাদের বিষয়টা সেটা হচ্ছে অর গেটের তুলনায় বেটার, অর গেটের তুলনায় এক্স অর গেটটা হচ্ছে সবচেয়ে বেটার। এবার দেখো পরের যদি কোশ্চেনগুলো আমরা দেখি ভাইয়া, পরের কোশ্চেনগুলো কি বলছে আমরা দেখো 82 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখার চেষ্টা করি যে সেটা আসলে কি। ওকে, এবার 82 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো ভাইয়া। দেখো 82 নম্বর কোশ্চেনটা কি বলছে, এক্স নর গেট মৌলিক গেট সমূহের সমন্বয়ে তৈরি যা ব্যাখ্যা করো। দেখো এক্স নর গেটকে তুমি যদি ভাঙো, দেখো এক্স নর গেটকে যদি আমরা ভাঙি, এক্স নর গেট হচ্ছে আমাদের এইরকম, এর ফাংশনটা হচ্ছে এরকম। দেখো হ্যাঁ এইরকম। তো এটাকে যদি ভাঙা হয় তাহলে আমি পাবো হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। এক্স নর গেটকে যদি ভাঙো তাহলে পাবা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এই বিষয়টা পাওয়া যাবে, অর্থাৎ এ বার বি বার প্লাস এ বি। ওকে, এবার একটু দেখো এটাকে যদি আমরা ভাঙি, এ এক্সক্লুসিভ বি হোল বার, এটাকে ভাঙলে পাবো এ বার বি বার প্লাস হচ্ছে ভাইয়া এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। তো এই জিনিসটা আমরা কিন্তু এখানে পাবো। তো এবার দেখো আমাকে বলছে যে এক্স নর গেট সমূহ হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। তাহলে এখানে কি কি মৌলিক গেট আছে, দেখো বার থাকলে হয় নট গেট। ওকে ফাইন, বুঝলাম। তারপরে দেখো এই যে গুণ আকার আছে, এই যে গুণ, গুণ থাকলে কি হবে অ্যান্ড গেট। তারপর দেখো যে যোগ আকারে আছে, আর যোগ থাকলে কি হবে অর গেট। তাহলে আমরা জানি মৌলিক গেটই হচ্ছে 3টা, অর্থাৎ নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট, যা এক্স নর গেট তৈরি করতে হলে আমাদের এই 3টা গেটই লাগে। এই জন্যই মূলত বলা হয় হচ্ছে আমাদের নর গেট, অর্থাৎ এক্স নর গেট তৈরি করতে হলে আমাদের কি লাগবে ভাইয়া, মৌলিক গেটগুলো কিন্তু লাগবে। অর্থাৎ মৌলিক গেটগুলো দিয়েই কিন্তু এক্স নর গেটের সার্কিট অঙ্কন করা যায়। যদি তুমি সার্কিটটা অঙ্কন করতে চাও তাহলে কিভাবে আমরা অঙ্কন করতে পারবো এটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। সার্কিটটা যদি আমরা আসলে অঙ্কন করতে চাই তাহলে সেটা কিভাবে সম্ভব একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা কি জানি যে এ এক্সক্লুসিভ বি হোল বার, এটাকে যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে এ বার বি, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। তো এটাকে যদি আমরা সার্কিট তৈরি করতে যাই মৌলিক গেট দ্বারা, দেখো এরকম হবে এ বি, অর্থাৎ এ বার বানাইতে বলছে। তাহলে এ বার বানানোর জন্য আমাকে এখানে কি করতে হবে ভাইয়া, এই যে নট গেট দিতে হবে, নট গেট দিলেই সেটা কি হয়ে যাবে, এ বার হয়ে যাবে। আবার বি বার বানাইতে বলছে, তাহলে বি কে নষ্ট করতে হলে আমরা এখানে একটা নট গেট দিয়ে দিব, তাহলে বি বার হয়ে যাবে। ওকে ফাইন, আমাদের তৈরি করা শেষ। এবার দেখো এ বার ইন্টু বি বার আছে, অর্থাৎ এ বারের তার এটা, বি বারের তার এটা, এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে গুণ আকারে থাকলে কি হবে অ্যান্ড গেট হবে। অর্থাৎ এই তার দিয়ে প্রবেশ করছে এ বার, আর এই যে তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে গিয়ে বি বার, আর এটা হচ্ছে গুণ আকারে আছে। এবার দেখো বলছে এ বি, অর্থাৎ এই তার দিয়ে প্রবেশ করছে এ এবং এই তার দিয়ে প্রবেশ করছে বি, এটাও যেহেতু গুণ আকারে আছে ভাইয়া, তাহলে হচ্ছে আমাদের এখানেও অ্যান্ড গেট দিতে হবে। তাহলে দেখো এখানে অ্যান্ড গেট দিয়ে দিলাম। তো অ্যান্ড গেট দেওয়ার পর এখানে আমরা কি করলাম ভাইয়া, এখানে হচ্ছে অ্যান্ড গেট দিয়ে দিলাম। তো অ্যান্ড গেট দেওয়ার পর এখানে কি তৈরি হলো, এ বি তৈরি হলো। এখন এই দুইটাকে আবার কি করবো ভাইয়া, আবার আমরা ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে আসবো। দেখো এটা হচ্ছে যোগ আকারে আছে, আর যোগ থাকলে কোন গেট হবে, অর গেট হবে। এই হচ্ছে আমাদের যে মানটা। তাহলে এই তার দিয়ে প্রবেশ করছে এ বার বি বার, আর এই তার দিয়ে প্রবেশ করছে এ বি,
আর এটা কিসের কাজ করে? যোগের কাজ করে। এটা কিসের মান পাইলাম বলো তো ভাইয়া? এক্স নর গেটের মান পাইলাম, এক্স নর গেটের। এখন এই সার্কিটটা তৈরিতে দেখো তো একটাও কি যৌগিক গেট আসছে ভাইয়া? একটাও কিন্তু যৌগিক গেট আসে নাই, সবগুলো গেটই কিন্তু আমাদের মৌলিক গেট। এজন্যই কিন্তু বলা যায় হচ্ছে এক্স নর গেট একটা, এক্স নর গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি একটা ফাংশন। এরপরে দেখো 83 নম্বর যে কোশ্চেনটা বলছে এটা আমরা একটু খেয়াল করে দেখি। এখানে কি বলছে ভাইয়া? মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন ব্যাখ্যা করো। মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, তাহলে এক্স অর গেটের হচ্ছে আমাদের আউটপুট হলো এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি পাবা? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। কি পাবো ভাইয়া বলো তো? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। তো এটার তুমি এখন চিত্র অঙ্কন করে দিবা। এই দেখো এই যে ভাইয়া চিত্র অঙ্কন করে দিছি, এটা হচ্ছে এর তার, তাহলে এটা ক্ষেত্রে থেকে আমরা নট গেট দিলেই কি হয়ে যাবে? সেটা এ বার হয়ে যাবে। আবার এই দেখো এটা বি এর তার, এখানে যদি আমরা নট গেট দিই তাহলে সেটা কি হয়ে যাবে? বি বার হয়ে যাবে। এখন এ বারের তার নিলাম এবং বি এর তার নিলাম, এটা গুণ আকারে আছে যে অ্যান্ড গেট, তারপরে হচ্ছে আমাদের এখানে মানটা চলে গেল। আবার দেখো এটা যখনই করতে যাবো এটা হচ্ছে ভালো, এই যে ভালোই নিলাম, আর বি হচ্ছে বি বার এখান থেকে নিলাম, দেন হচ্ছে যে মানগুলো আসলো, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করে দিলে এটা বুঝতে পারবো। মানে যেভাবে আমি পূর্বের চিত্রটা অঙ্কন করছি এটাও কিন্তু সেম ওয়েতেই অঙ্কন করতে হবে। 84 নম্বর কোশ্চেনটা কি বলছে ভাই? দেখো একটু খেয়াল করে, যে বলছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের পার্থক্য লেখো। হাফ অ্যাডার হচ্ছে 2 বিট যোগের কাজ করে আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট যোগের কাজ করে, এটা হচ্ছে প্রথম পার্থক্য। তাহলে কি লিখলাম ভাইয়া? হাফ অ্যাডার হচ্ছে 2 বিট বাইনারি যোগের কাজ করে আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট বাইনারি যোগের কাজ করে। হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে 2টা, ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে 3টা। হাফ অ্যাডারের ক্যারি ইনপুট নেই, মানে মূলত মূল ইনপুট 2টাই হচ্ছে হাফ অ্যাডারে প্রবেশ করে, আর ফুল অ্যাডারে একটা ক্যারি ইনপুট প্রবেশ করে আর 2টা হচ্ছে মূল ইনপুট প্রবেশ করে। সাধারণ যোগে ব্যবহার করা হয়, এটা হচ্ছে বড় বাইনারি যোগে ব্যবহার করা হয়। এটা কি মৌলিক সার্কিট দিয়ে গঠিত, আর এটা হচ্ছে আমাদের যৌগিক সার্কিট দিয়ে এবং হাফ অ্যাডার দিয়ে তৈরি করা সম্ভব। এই হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের পার্থক্য। এরপর একটা দেখো 85 নম্বর কোশ্চেনে বলছে ভাইয়া ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ কি, এটা যদি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করতে বলছে। ফ্লিপ ফ্লপ হচ্ছে ভাইয়া যেটা এক বিট করে তথ্য সংরক্ষণ করতে পারে, তাকে ওই ডিজিটাল সার্কিটকে বলা হয় ফ্লিপ ফ্লপ। যেই ডিজিটাল সার্কিট 1 বিট করে তথ্যগুলো সংরক্ষণ করতে পারে তাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। যাই দেখো এই যে 1 বিট করে ডেটা সংরক্ষণ করতে পারে তাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। তাহলে এই ফ্লিপ ফ্লপটা কোন কাজে ব্যবহার করা হয় ভাইয়া? এটি ডিজিটাল ডেটার ক্ষুদ্রতম একক সংরক্ষণে, অর্থাৎ দেখো এটা বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একক সংরক্ষণে ব্যবহার করা হয়। রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়, ডিজিটাল কম্পিউটার তৈরিতে ব্যবহার হয়, কাউন্টার তৈরিতে ব্যবহার করা হয়, ফ্রিকোয়েন্সি ডিভাইডার হিসেবে কাজ করা হয় এবং সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরিতে আমরা কি করতে পারি? এই ফ্লিপ ফ্লপটাকে ব্যবহার করতে পারি। এবার 86 নম্বর কোশ্চেনটা একটু দেখো ভাইয়া, বলছে 4টি রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে, বুঝিয়ে লেখো। এক একটা রেজিস্টারে এক একটা ফ্লিপ ফ্লপ। দেখো রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, আর ফ্লিপ ফ্লপ হচ্ছে যা হচ্ছে মানে বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম অংশ সংরক্ষণ করে, অর্থাৎ 1 বিট সংখ্যাকে সে কি করতে পারে? সংরক্ষণ করতে পারে। আর এই একাধিক ফ্লিপ ফ্লপ দিয়েই কিন্তু মূলত রেজিস্টার তৈরি করা হয়। যেহেতু একটি ফ্লিপ ফ্লপ 1 বিট তথ্য সংরক্ষণ করতে পারে, সেহেতু 4টি ফ্লিপ ফ্লপ 4 বিট তথ্য সংরক্ষণ করতে পারবে। দেখো বলছে 4টি রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে, অর্থাৎ হচ্ছে আমাদের কি বিষয়টা, যে আমাদের ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট করে তথ্য সংরক্ষণ করতে পারে, আর একাধিক ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমাদের একটা রেজিস্টার তৈরি করা হয়। আর সেহেতু 4টি ফ্লিপ ফ্লপ 4 বিট তথ্য সংরক্ষণ করতে পারবে, তাই বলা যায় 4 বিট রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে, আর 4টি ফ্লিপ ফ্লপ 4 বিট মানে সংখ্যা কি করতে পারে ভাইয়া? সে হচ্ছে সংরক্ষণ করতে পারে। এবার দেখো এর পরের সংখ্যাটা আমরা দেখি। এরপরে বলছে যে 87 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, এটা আসলে কি বলছে। ওকে, রেজিস্টার ও মেমোরি এক নয়, এটা একটু ব্যাখ্যা করতে বলছে। ভাইয়া মেমোরি হচ্ছে আমাদের স্থায়ী একটা বিষয়, যেখানে হচ্ছে তথ্যগুলো সংরক্ষণ করা, অর্থাৎ রেজিস্টারও তথ্য সংরক্ষণ করে, মেমোরিও কিন্তু তথ্য সংরক্ষণ করে। রেজিস্টার হচ্ছে অস্থায়ী মেমোরি, অর্থাৎ সাময়িক সময় কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে তথ্যগুলো মুছে যায়। বাট মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি, যেগুলো হচ্ছে তথ্য সবসময়ের জন্য সংরক্ষণ করে। এবার দেখো রেজিস্টার হচ্ছে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কম্বিনেশনাল হচ্ছে গেটের সমন্বয়ে তৈরি একটা সার্কিট। রেজিস্টার হলো সিপিইউ এর অন্তর্গত তথ্য সংরক্ষণ করে, যাতে তথ্য সাময়িকভাবে সংরক্ষিত রাখা যায়। আমি আগেই বলছি রেজিস্টারে হচ্ছে তথ্যগুলো অস্থায়ীভাবে সংরক্ষিত হয়, আর মেমোরির ভেতরে তথ্যগুলো স্থায়ীভাবে সংরক্ষিত হয়। অপরদিকে মেমোরি হচ্ছে অসংখ্য মেমোরি সেল নিয়ে গঠিত ডিভাইস, যেখানে স্থায়ীভাবে তথ্যগুলো কি করে? সংরক্ষণ করে। এছাড়া রেজিস্টারের ডেটা সংরক্ষণের গতি মেমোরির তুলনায় অতি দ্রুত, গতি দ্রুত, কিন্তু হচ্ছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হারিয়েও যায় দ্রুত। তাই বলা যায়
রেজিস্টার এবং মেমরি উভয়ই ডাটা সংরক্ষণ করলেও তাদের কাজের ধরন এবং গঠন মানে প্রণালী সেটা হচ্ছে ভিন্ন, তাই বলা যায় রেজিস্টার এবং মেমরি এক নয়। এবার পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে ভাইয়া, 88 নাম্বার কোশ্চেনটা, রেজিস্টার কি এর ব্যবহার সম্পর্কে লিখো। রেজিস্টার হচ্ছে এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি যা হচ্ছে তথ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। রেজিস্টার হচ্ছে ভাইয়া এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি একটি ডিজিটাল সার্কিট যা তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তো রেজিস্টার কোথায় কোথায় ব্যবহার করা হয় ভাইয়া? সিপিইউ এর অভ্যন্তরীণ মেমরি হিসেবে কাজ করে, অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে, আমরা কিন্তু জানি রেজিস্টার হচ্ছে অস্থায়ী মেমরি। ক্যাশ মেমরি হিসেবে ব্যবহৃত হয়, ক্যাশ মেমরি হচ্ছে অস্থায়ী মেমরি। তারপর 4 নাম্বার হচ্ছে ব্যবহার হচ্ছে ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ছোট ডিভাইসগুলোতে এই যে আমাদের রেজিস্টার সেটা কিন্তু ভাইয়া ব্যবহার করা হয়। এবার পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, দেখো ওকে 89 নাম্বার কোশ্চেন বলছে একটি 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে। তো এটা হচ্ছে কতটি সংখ্যা গুনতে পারে, এটাকে বলা হয় কাউন্টার মোড। তো কাউন্টার মোড নির্ণয় সূত্র হচ্ছে টু দি পাওয়ার n, কাউন্টার মোড নির্ণয় সূত্র হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে আমাদের 4 বিট বলছে, 4 মানে হচ্ছে n এর মান, 4 মানে হচ্ছে ভাইয়া n এর মান। তাহলে n এর মান যদি আমরা 4 দিয়ে দিই, 2 এর উপর পাওয়ার 4 দিলে কিন্তু 16, অর্থাৎ 16টি সংখ্যা গুনতে পারবে একটা কাউন্টার মোড, অর্থাৎ 4 বিট মানে বাইনারি কাউন্টার 16 বিট সে সংখ্যাটা গুনতে পারবে। তো আমরা যদি এটা একটু দেখি, দেখো এখানে এই বিষয়গুলোই লেখা আছে, একটু পড়ে নিও তাহলে বুঝতে পারবা। তারপরে দেখো 90 নম্বর কোশ্চেনটা বলছে কাউন্টার কি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো। কাউন্টার হলো একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা কি করে ইনপুটের পালস গণনার কাজে ব্যবহার করা হয়। তুমি যদি শর্টকাট বলো যে ভাইয়া কাউন্টার কি, কাউন্টার হচ্ছে একটি ডিজিটাল লজিক সার্কিট বা ডিজিটাল সার্কিট যা কি করে গণনার কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখো মানে প্রথমটা কি, মানে ক্লক পালসের সংখ্যা গণনার কাজে কাউন্টার ব্যবহার করা হয়, টাইমিং সিগন্যাল প্রদান করতে কাউন্টার ব্যবহার করা হয়, অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজেও কাউন্টার ব্যবহার করা হয়, এবং কাউন্টার ব্যবহার করে ডিজিটাল ঘড়ি, কম্পিউটার, মাইক্রো ওভেনের সময় গণনা এবং মানে সংক্রান্ত যে কোনো কাজ করার ক্ষেত্রে কাউন্টার ব্যবহার করা হয়। তো ভাইয়া এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর যে আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী কোনো একটা পর্বে আরও কোনো সমাধানগুলো নিয়ে বা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।